গুড আফটারনুন স্টুডেন্ট। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা নতুন রকমের কবিতা পড়ব। হুম। আচ্ছা, তোমাদের চোখে দেখা কোনো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কথা বলতে পারবে? মানে তোমাদের অভিজ্ঞতা থেকে যে এই বছরের এরকম ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ ঘটেছিল, অর্থাৎ ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছিল, যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আহ বলা যায় মানুষের ঘরবাড়ি ভেঙে চলে গেছে, গাছপালা ভেঙে পড়ে গেছে, হ্যাঁ, চতুর্দিকে জল থই থই অবস্থা, এরকম বৃষ্টি মুষলধারে। তো এরকম প্রাকৃতিক দুর্যোগের কথা তোমরা বলতে পারবে? যদিও তোমরা নবম শ্রেণীতে পড়ো, যথেষ্ট বড়, তো তোমাদের জীবনে এরকম অনেক প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে বা এরকম ঝড় হয়েছে, আমফান বা তারপরে যে সমস্ত ঝড় হয়েছে, যশ টস, তো সেগুলো তোমরা তো তোমাদের চোখে দেখেছো। এবং আহ বর্ষাকালীনও যে ক্ষয়ক্ষতি হয়, তো সেগুলোও তোমরা চোখে দেখেছো, তাই তো? তো এখন এই ঝড় বৃষ্টি নিয়ে কথা বলছি, তার একমাত্র কারণ আমরা আজকে যে কবিতাটি পড়ব, অর্থাৎ তোমাদের সাহিত্য সঞ্চয়নের প্রথম পাঠের অন্তর্গত প্রথম অধ্যায়, মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতাটি আমরা পড়ব। হুম, তো চলো দেখা যাক। তো কবিতাটির বিষয়বস্তু ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার আগে আমরা কবিতাটি যিনি লিখেছেন মুকুন্দ চক্রবর্তী, তার সম্পর্কে জেনে নেব। তো এই মুকুন্দ চক্রবর্তী কে ছিলেন, কেমন ধরনের কাব্য রচনা করতেন, হ্যাঁ, সেগুলো জানবো। তো মুকুন্দ চক্রবর্তী ছিলেন মধ্যযুগের কবি, অর্থাৎ মধ্যযুগের মঙ্গল কাব্যের ধারায় একজন সর্বশ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী, যার জন্ম হয় আনুমানিক 1540 খ্রিস্টাব্দে, বা কোথাও আমরা আনুমানিক 1547 হিসাবেও তথ্য পেয়ে থাকি। হুম। তো সেজন্যই আনুমানিক বলা হচ্ছে, একেবারে কনফার্ম নয়। হুম। তো তোমাদের কেউ যখন পরীক্ষাতে যদিও বা আসে যে মুকুন্দ চক্রবর্তীর জন্ম বা মৃত্যু কত সালে, তো তোমরাও আনুমানিক হিসাবেই লিখো, কেমন? তো যাই হোক, মুকুন্দ চক্রবর্তীর জন্ম হয় আনুমানিক 1540 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার দামুন্না গ্রামে। তার বাবার নাম ছিল হৃদয় মিশ্র এবং মা ছিলেন দৈবকী। একসময় মোঘল ও পাঠানদের সংঘর্ষের ফলে যে রাজনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়, সেই রাজনৈতিক বিপর্যয়ে এবং দিহিদার মাহমুদ শরীফের অত্যাচারে কবি দেশান্তরী হন, অর্থাৎ তার ভিটেমাটি ছেড়ে তার স্ত্রী, ছেলে এবং ভাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান, অন্যান্য দামন্নাবাসীদের মতোই। উম, তো কবি যখন দেশান্তরী হচ্ছিলেন তার পরিবারকে নিয়ে, সেই সময় রাস্তায় তার ক্ষুধার্ত শিশুর বা ছেলেদের কান্না শুনতে শুনতে ক্লান্ত কবি ঘুমিয়ে পড়েন, এবং সেই সময় দেবী চণ্ডীর স্বপ্নাদেশ পান। অর্থাৎ এটাই তিনি স্বপ্নতে দেখেন যে দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রকাশের জন্য বলছেন, তাকে আদেশ করছেন কাব্য লেখার জন্য। দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রকাশ হয় যাতে এই কাব্যে। হুম। তো যাই হোক, সেখান থেকে তিনি বাঁকুড়া রায়ের আশ্রয় পান, হ্যাঁ, বাঁকুড়া রায়ের কাছে, এবং পৃষ্ঠপোষকতাও পান। এবং বাঁকুড়া রায় তিনিও ছিলেন দেবী চণ্ডীর ভক্ত। হুম। এবার সেখানে সেই বাঁকুড়া রায় তার ছেলের জন্য মুকুন্দ চক্রবর্তীকে গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত করেন, যেটা এখন হোম টিউটর বলা হয়, হ্যাঁ, বা প্রাইভেট টিউটর সেরকম। তো গৃহশিক্ষক হিসাবে তাকে নিযুক্ত করেন, এবং পরবর্তীতে আররাজ জমিদার রঘুনাথ রায়ের পৃষ্ঠপোষকতায় তিনি সভাকবি রূপে চণ্ডীমঙ্গল কাব্য তিনি রচনা করেন। এবং বলা যায় রঘুনাথ রায়ের পৃষ্ঠপোষকতায় এবং দেবী চণ্ডীর স্বপ্নাদেশের ফলেই
তিনি চণ্ডীমঙ্গল কাব্যটি রচনা করেন, হুম, যেটি অভয়মঙ্গল বা অম্বিকামঙ্গল নামেও পরিচিত। হুম, তো এই চণ্ডীমঙ্গল কাব্য রচনার পর সেই রঘুনাথ রায় তাঁকে কবি কঙ্কন নামে বা কবি কঙ্কন উপাধিতে ভূষিত করেন। কবি কঙ্কনের অর্থ জানো? কবি কঙ্কনের অর্থ হলো যিনি হাতে এবং পায়ে ঘুঙুর পরে গান করেন, অর্থাৎ মঙ্গল কাব্যের পেশাদার গায়ক এরকম, বা মধ্যযুগের সেই সময়কার পেশাদার গায়ক হিসাবে তাকে এই উপাধি দেন কবি কঙ্কন বলে। হুম, তো চণ্ডীমঙ্গল কাব্য ছিল সেই সময়কার অর্থাৎ মধ্যযুগের এক বিখ্যাত রচনা। হুম, তো এই কাব্যে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট তিনি তুলে ধরেন, অর্থাৎ মুকুন্দ চক্রবর্তীর লেখা তার এই চণ্ডীমঙ্গল কাব্যটি মধ্যযুগের এক সামাজিক এবং রাজনৈতিক পটভূমিতে তিনি কাব্যটি রচনা করেন। হুম, তো তার এই চণ্ডীমঙ্গল কাব্যে তিনি দেখান যে তিনি একজন দরিদ্র শিকারী কালকেতু এবং ধনী বণিক ধনপতি এবং তাদের স্ত্রীদের কাহিনীর আশ্রয়ে কবি নিজের ভ্রমণ এবং তার জীবনের সমস্ত কষ্টগুলোকে বর্ণনা করেছেন এবং সেই কাহিনীতে দেখান যে উভয়েই অর্থাৎ কালকেতু তার স্ত্রী বা ধনী বণিক যিনি আছেন তার স্ত্রী উভয়েই কি হয় না দেখা যায় তারা অনেক বিপদে পড়েন বা বিপদে আটকা পড়েন এবং পরবর্তীকালে দেখা যায় যে দেবী চণ্ডী তিনি সেই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করেন। হুম, প্রত্যেকবার এরকমটা হয়ে থাকে। তো এই এই কাহিনী তিনি চণ্ডীমঙ্গল কাব্যে আহ ফুটিয়ে তোলেন। তো সেজন্যই বলা যায় যে চণ্ডীমঙ্গল কাব্যটি তৎকালীন সময়ের অর্থাৎ মধ্যযুগের এক জটিল সামাজিক পটভূমিতে লেখা। হুম, তো মুকুন্দ চক্রবর্তীর বা মুকুন্দ রাম চক্রবর্তীর এই চণ্ডীমঙ্গল কাব্য রচনার পর এখন বর্তমানে বা আধুনিক যে সাহিত্য সমালোচকগণ আছেন তারা কেউ কেউ বলে থাকেন যে মুকুন্দ চক্রবর্তী তার এই কাব্যের মধ্যে যেন উপন্যাসের একরকম বীজ বপন করে গেছেন। সুতরাং বলা যায় অর্থাৎ এই যে এখনকার আধুনিক যে রয়েছেন সাহিত্য সমালোচকগণ তারা কেউ কেউ বলে থাকেন এটাও যে মুকুন্দ চক্রবর্তী যদি মধ্যযুগে না জন্মে যদি আধুনিক যুগে জন্মাতেন তাহলে তিনি সেই রকম কাব্য না লিখে তিনি উপন্যাস লিখতে পারতেন। হুম, তো যাই হোক এই ছিল তার জীবনের কথা। তো সেই কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর মৃত্যু হয় আনুমানিক 1600 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো এই গেল আমাদের কবি পরিচিতি মুকুন্দরাম চক্রবর্তী তথা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর জীবনী। এরপর আমরা কবিতা নিয়ে কথা বলবো। তো আলোচ্য কবিতাটির মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে বা বিষয়বস্তুর ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার আগে কবিতাটি সম্পর্কিত কিছু তথ্য আমাদের জেনে নেওয়া প্রয়োজন। তো চলো সেটা জেনে নিই যে এই কবিতাটি আসলে কোথা থেকে এসছে, কোন কাব্যের অন্তর্গত, এসব। তো কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা বা তার দ্বারা রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে আলোচ্য পাঠ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি নেওয়া হয়েছে। তো এই কবিতাটি অর্থাৎ এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের কালকেতু ও ফুল্লরার কাহিনীর সঙ্গে যুক্ত, অর্থাৎ এই কবিতাটি কালকেতু ও ফুল্লরার কাহিনীরই একটা অংশ। তো যেহেতু এই কবিতাটি কালকেতু ও ফুল্লরার কাহিনীর অংশ তাই আমাদেরকে এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির বিষয়বস্তু জানার আগে কালকেতু ও ফুল্লরার কাহিনীটা একটু জেনে নেওয়া দরকার। তোমরাও জানতে চাও তো? তো চলো শুরু করা যাক। যে কালকেতু ফুল্লরার কাহিনীটা এরকম ছিল যে ধর্মকেতু এবং মৃদয়ার
একটা পুত্র সন্তান জন্মায়, তার নাম কালকেতু। তো এই কালকেতু আসলে ছিল শিবের ভক্ত, হ্যাঁ, নীলাম্বর। তো দেবী চণ্ডীর অনুরোধে মহাদেব কি করেন না, অভিশাপ দিয়ে কালকেতুকে মর্তে পাঠান, এবং সেখানে আহ এক মানে আসলে যে মর্তে যে জন্মগ্রহণ করেন, সেটা একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন, এবং সেখানে মানে ব্যাধ পরিবারে বলা যায়। তো কি হয়, আহ কালকেতু ভালো শিকারী হয়ে ওঠে, হ্যাঁ, যে বনে বনে শিকার ধরে, এবং পরে ফুল্লরার সঙ্গে তার বিয়ে হয়। তো ব্যাধ কালকেতু, অর্থাৎ শিকারী ব্যাধ বলা হয়। তো ব্যাধ কালকেতু তিনি জঙ্গল থেকে পশু শিকার করে আনতেন, আর ফুল্লরা সেই পশুকে মেরে তার মাংস, তার চামড়া, তার শিং গুলোকে হাটে বিক্রি করে এভাবে অর্থ উপার্জন করতো। হুম। এবারে এই কালকেতু আর ফুল্লরার যে দাম্পত্য জীবন খুব সুখের হয়, হ্যাঁ, এভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং এর সাথে দুজন খুব ভালোভাবে সংসার জীবন করে। তো একটা সময় কি হয়, না কালকেতু মানে অপরাজেয় শিকারী হয়ে ওঠে, হ্যাঁ। ফলে বনের যে পশুরা, তারা ভয় পেয়ে যায় যে এভাবে তো গোটা বন শেষ হয়ে যাবে এক সময়, কোনো পশু অবশিষ্ট থাকবে না। ফলে সেই বনের বাকি পশুরা, তারা দেবী চণ্ডীর শরণাপন্ন হয়। তো দেবী চণ্ডী কি করেন, একটা সময় বা একদিন সেই সমস্ত বনের পশুগুলোকে লুকিয়ে রেখে তিনি নিজে আহ, স্বর্ণ গধিকা সেজে কালকেতু শিকার করতে যায় যে পথ দিয়ে, সেই পথে সেখানে তাকে দেখা দেয়। হুম। তো রীতিমতো কালকেতু যান, বনে যায়, গিয়ে শিকার করতে যায়, কিন্তু কোনো পশু পায় না। ফলে সেখান থেকে ফিরে আসে মন খারাপ করে, এবং একটা রাগ নিয়ে যে পেলাম না কোনো, আমি এত বড় শিকারী, একটা পশুও পেলাম না, কিভাবে দিন চলবে। সেটার উপরেই তো তাদের জীবিকা নির্বাহ করছে। তো ফেরার পথে রেগে গিয়ে সেই স্বর্ণ গধিকাকে মেরে ঘরে আনে, এবং সেখানে বাড়িতে আনার পর কিছুক্ষণ পর সেই স্বর্ণ গধিকা, মানে স্বর্ণ গধিকার রূপে লুকিয়ে থাকা দেবী চণ্ডী কিছুক্ষণ পর 16 বছর বয়সী একটা মেয়েতে রূপান্তর হন, এবং তাকে দেখে আহ ফুল্লরা ভয় পেয়ে যায়, স্বাভাবিক, যে একটা মেয়ে বাড়িতে কি করছে। তো ভয় পেতে তখন দেবী চণ্ডী রূপে সেই মেয়েটি মানে দেবী চণ্ডী সেই মেয়েটির রূপে দেবী চণ্ডী বলছেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাদের দারিদ্র্য দূর করতেই তিনি এসেছেন। হুম। তবুও মানে এরকমটা বলে আশ্বস্ত করেছে ঠিকই, কিন্তু ফুল্লরার মনে মানে ফুল্লরা মনোপুত হয়নি। সে ভাবছে মেয়েটি সতীন রূপে বা তার স্বামীকে দখল করার জন্য এই বাড়িতে আশ্রয় নিয়েছে, হ্যাঁ। তো ফলে কি হয়, স্বাভাবিকভাবে যখন কালকেতু বাড়ি ফেরে, আবার কালকেতুকে বলতে কালকেতু রেগে গিয়ে তাকে তীর মেরে তাকে মেরে দিতে চাইছিলেন। সেই সময় কি হয় না, সেই মেয়েটি রূপে দেবী চণ্ডী আবার আহ, নিজের রূপে আবার তাদের সামনে প্রদর্শিত হন, হ্যাঁ, হয়ে তারপরেও সবটা জানা যায়। এবার দেবী চণ্ডী কালকেতুকে হাত ঘরা ধন তাকে দান করেন। হুম। এবং তার ফলে মানে সেই ধন পাওয়ার পর আহ কালকেতু সেই বন জঙ্গল কেটে গুজরাট নগর সৃষ্টি করে বা তৈরি করে। তো গুজরাট নগর তো তৈরি করলেন। এবার সে গুজরাট নগরের আহ, যেহেতু সে তৈরি মানে তিনি তৈরি করেছেন, তাই সেখানকার রাজা হিসাবে তিনি আহ হবেন। ফলে আহ রাজা তো তিনি থাকলেন, গুজরাট নগর তো তিনি সৃষ্টি করলেন, কিন্তু সেই রাজ্যে প্রজা নেই। হুম। ফলে কালকেতু আবার প্রজার অনুরোধে বা তার প্রজা লাগবে, প্রজার অভাব, আবার দেবী চণ্ডীর শরণাপন্ন হন, বা এবার তাকে অনুরোধ করেন যে আহ
যে কলিঙ্গ রাজ্যে ঝড় বৃষ্টি সৃষ্টি করে কলিঙ্গবাসীদের গুজরাট রাজ্যে নিয়ে আসার জন্য অনুরোধ করেন দেবী চণ্ডীর কাছে, আর প্রার্থনা করেন। তারপর দেবী চণ্ডী সেই প্রার্থনা বা তার ইচ্ছে পূরণ করেন। কি করেন না, দেবী চণ্ডীর নির্দেশে তখন সমুদ্র, ইন্দ্র, মেঘ ও বজ্রের দ্বারা কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি সৃষ্টি করেন। এরপর থেকে শুরু হয় আমাদের আলোচ্য পাঠ্য কবিতাটি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। তো যে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করেন দেবী চণ্ডী, সেই প্রাকৃতিক দুর্যোগের কথাই গানের মাধ্যমে কবি তুলে ধরেছেন এই কবিতাটির স্বরূপে। তো মূল কথা বলা যায়, এই আলোচ্য কবিতাটি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এই কবিতাটি আসলে একটা প্রাকৃতিক দুর্যোগের একটা বর্ণনা। হ্যাঁ, তো চলো এবার কবিতাটি কে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখা যাক, অর্থাৎ মূল বিষয়বস্তু। তো এবার আলোচ্য পাঠ্যটি দেখো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দ চক্রবর্তী। এখানে দেখো মুকুন্দ চক্রবর্তী, তো একটু আগে আমি বারবার মুকুন্দরাম চক্রবর্তী বলে বলছিলাম, তো তোমরা মনে করো না যে এই মুকুন্দরাম চক্রবর্তী আর মুকুন্দ চক্রবর্তী আলাদা ব্যক্তি। এমনটা নয়। মুকুন্দ চক্রবর্তী যিনি, মুকুন্দরাম চক্রবর্তীও তিনি, এবং তিনি কবি কঙ্কন উপাধি পাওয়ায় তিনি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী হিসাবেও পরিচিত। যাই হোক, এবার কবিতাটি দেখো। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। নিমিষে কে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। তো কি হচ্ছে, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। কইল মানে কি? কইল মানে হলো করলো। হ্যাঁ, যে মেঘে করলো অন্ধকার, অর্থাৎ ঘন মেঘে আকাশ অন্ধকার হয়ে আসলো। তো করলোটাকে কইল বলছেন, ঠিক আছে? তাহলে কইল মানে কি? করলো। তো কি বললাম, যে ঘন মেঘে আকাশ একেবারে কালো হয়ে এসছে, চতুর্দিকে ঘন মেঘে অন্ধকার হয়ে গেছে। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। দেখিতে না পায় অর্থাৎ কেউ দেখতে পায় না কেহ অঙ্গ আপনার। অঙ্গ মানে কি? শরীর, নিজের শরীর। আর আপনার মানে নিজে, অর্থাৎ এতটাই মেঘে অন্ধকার হয়ে গেছে চতুর্দিক যে মানুষ তাদের নিজেদের শরীরও নিজেরা দেখতে পাচ্ছে না, এতটাই ঘুরঘুরটা অন্ধকার হয়ে গেছে চতুর্দিক। হ্যাঁ, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশানে, ঈশান মানে কি? যে উত্তর পূর্ব কোণ বা উত্তর পূর্ব দিকটাকে ঈশান বলে। যে দেখবে যে 10টা দিক হিসাবে ধরা হয়, যে পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, হ্যাঁ, ঈশান অগ্নি, নৈঋত বায়ু, আর ঊর্ধ্ব আর অধ। তো সেই ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ, তো সেই কোণের কথা বলা হচ্ছে বা সেই দিকটাকে নির্দেশ করে বলা হচ্ছে যে ঈশান দিকে বা উত্তর পূর্ব দিকে কি হচ্ছে না, উড়িল মেঘ সঘনে চিকুর, যে উত্তর পূর্ব দিকে প্রচন্ড মেঘ করেছে এবং সেই মেঘে সঘনে চিকুর, মেঘ সঘনে চিকুর। সঘনে কি? যে একদম নিরন্তর, বা অন্তহীন। চিকুর মানে কি? বিদ্যুৎ, যে চুলের মতো পরপর বিদ্যুৎ পড়ছে। হ্যাঁ, যে নিরন্তর অন্তহীন ভাবে চুলের মতো একেবারে ঘন ঘন, এতই ঘন ঘন বিদ্যুৎ পড়ছে সেই উত্তর পূর্ব দিকের মেঘ থেকে। তারপর উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর পবন, উত্তর মানে কি? যে উত্তর দিক। পবন মানে কি? বাতাস। হ্যাঁ, মেঘ ডাকে দূর দূর, যে উত্তরে
বাতাস হচ্ছে বা ঝড় উঠেছে, হ্যাঁ, এবং সেই মেঘে দূর দূর শব্দ ডাকছে, যে প্রাকৃতিক বিপর্যয় এতটাই, মানে দুর্যোগ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে মেঘে চতুর্দিক অন্ধকার করে ছেয়ে এসছে, এবং এতটাই অন্ধকার যে কেউ নিজেদের শরীরও দেখতে পাচ্ছে না। এবং উত্তর পূর্ব দিকে যে মেঘ, কালো ঘন মেঘ উড়েছে, সেই মেঘে ঘন ঘন বিদ্যুৎ পড়ছে, চুলের মতো বিদ্যুৎ ঠিকরে ঠিকরে উঠছে, হুম, ঘন এরকম। এবং উত্তর পবনে, অর্থাৎ উত্তর দিকেও ঝড় বইছে, আর মেঘও ডাকছে দূর দূর করে, হুম। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল, নিমিষেকে, যে আহ এক নিমেষে, অর্থাৎ মুহূর্তের মধ্যে, সাথে সাথে জোরে মেঘ, হ্যাঁ, যে মেঘে আবৃত হয়ে গেছে গগনমণ্ডল। গগন মানে কি? আকাশ। তো গগনমণ্ডল বলতে সমস্ত আকাশটাকে বুঝিয়েছে। তো সেই কলিঙ্গ দেশের আহ সেখান থেকে যে আকাশটা দেখা যায়, সেই আকাশটাকে, মানে সেই আকাশটির কথাই বলা হচ্ছে, সেই প্রেক্ষাপটে দেখা আকাশ। হুম, যে দেখবে, তোমরা ধরো তোমাদের বাড়িতে আছো, হুম, এবং তোমাদের বাড়ি থেকে তোমরা যে আকাশ দেখতে পাচ্ছ, ধরো ঘন কালো মেঘ করে এসছে, হুম, তো তোমরা তখন কি বলবে, যে আমাদের এই জায়গাটির আকাশটা এরকম ঘন কালো মেঘ হয়েছে? নিশ্চয়ই না। তোমরা বলবে যে গোটা আকাশ পুরো ঘন কালো মেঘে ঢেকে গেছে, ছেয়ে গেছে, তাই না? গোটা আকাশকেই তোমরা নির্দেশ করে বলবে, তাই তো? সেই রকম এখানেও কবি সেই কলিঙ্গ দেশের প্রাকৃতিক দুর্যোগের কথা বলতে গিয়ে সেখানে যে মুহূর্তের মধ্যে, এক নিমেষে পুরো গোটা আকাশটা মেঘে ঢেকে গেছে, মেঘে আবৃত হয়ে গেছে, হুম। তারপর বলছেন, চারি মেঘে বরিশে মুষলধারে জল, যে আহ, চার রকমের মেঘ যেন জমেছে আকাশে, এবং সেই চার মেঘ জড়ো হয়ে একসাথে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বরিশে মানে কি? যে বর্ষণ, বর্ষণ করে, বা আহ, বৃষ্টি হচ্ছে কে বোঝায়, বর্ষণ হচ্ছে। মুষলধারে জল, জল মানে এখানে বৃষ্টির কথাই বলা হচ্ছে, যে চার রকমের মেঘ মিলে সেই চার রকমের মেঘে মুষলধারে আহ বৃষ্টি হচ্ছে, মুষলধারে জল বর্ষণ হচ্ছে, হুম। মুষলধারে মানে তোমরা জানো যে অবিশ্রান্ত ধারায়, যে এক নাগাড়ে, একদম বন্ধ নয়, এবং প্রচন্ড জোরে, হ্যাঁ, এবং অবিশ্রান্ত ধারায়, যে একভাবে এক নাগাড়ে সে চার রকমের মেঘ থেকে আহ একেবারে অবিশ্রান্ত ধারায় বৃষ্টি হচ্ছে, সেটাকে বোঝাচ্ছেন। তারপর, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। কলিঙ্গে বলতে সেই কলিঙ্গ দেশের কথা বলা হচ্ছে, সেই জায়গাটার কথা বলা হচ্ছে। সেই কলিঙ্গে এত ঘন কালো মেঘ উড়েছে, এবং সেই মেঘ উচ্চস্বরে গর্জন করছে, হুম, খুব জোরালো, খুব উচ্চস্বরে ডাকছে, মেঘ ডাকছে বা গর্জন করছে গোটা আকাশ যেন, হুম। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রলয়, প্রলয় মানে কি? যে একেবারে ধ্বংস হয়ে যাওয়ার মতো। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, যে আহ প্রজা বলতে কাদের কথা বোঝানো হচ্ছে? না, সেই কলিঙ্গবাসীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, হুম, যে কলিঙ্গে যারা বাস করে, আহ তো সেখানে যে প্রজা মানে কি, মানে তাদেরকেই তো প্রজা বলবে, কলিঙ্গে বাদ বাকি যারা বসবাস করে। তো সেই প্রজা বলতে সেই কলিঙ্গবাসীদের কথাই বলা হচ্ছে, যে সেই কলিঙ্গবাসীরা এই আহ, ধ্বংস দেখে, যে এইভাবে প্রলয় হচ্ছে, প্রলয় সৃষ্টি হচ্ছে, একেবারে সব ধ্বংস হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো এইরকম প্রলয় দেখে, এরকম একেবারে ধ্বংস হয়ে যাওয়ার মতো দেখে কলিঙ্গবাসীরা, হ্যাঁ, বিষণ্ণ ভাব প্রকাশ করছে, বা আহ কি বলবো, বিষাদ, মানে শঙ্কিত বা আতঙ্কিত, যে একদম ভীতগ্রস্ত হয়ে গেছে, হুম।
যে তারা ভাবছে যে এবারে হয়তো সবকিছু ধ্বংস হয়ে যাবে। তার জন্য তারা বিষণ্ণ ভাবে তারা একদম ভেঙে পড়ছে এরকম। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, যে ঘন ঝড় বইছে তার মাঝে, এবং সেই ঘন মানে সেই ঝড়টা এতটাই ঘন বা এতটাই প্রবল জোরে ঝড় হচ্ছে যে হুড় হুড় দূর দূর করে আওয়াজ হচ্ছে, এরকম শব্দ করে ঝড় হচ্ছে যে একেবারে যেন সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিয়ে হাওয়া বা বাতাস, হাওয়া বলা চলে না, বাতাস যেন বয়ে চলেছে, অর্থাৎ ঝড় হচ্ছে, যে প্রবল জোরে আহ ঘন ঝড় বইছে, এবং সেটি এত জোরে ঝড় হচ্ছে যে হুড় হুড় দূর দূর করে শব্দ হচ্ছে। তারপর বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। বিপাকে, যে আহ বিপদে পড়ে বা মন্দ ভাগ্য বলা যায়, যে বিপদে পড়ে ভবন, ভবন বলতে এখানে তাদের বাসস্থান, তাদের থাকার জায়গা, তাদের ঘর বাড়িকে বোঝাচ্ছে। ছাড়ি মানে যে ছেড়ে দিল। প্রজা, প্রজা মানেও এখানে কাদের কথা বলা হচ্ছে বলো দেখি তোমরা, যে সেই কলিঙ্গবাসীদের কথাই বলা হচ্ছে। দিল রর, রর মানে কি দৌড় বা ছুট, অর্থাৎ বলে কি মানে দাঁড়াচ্ছে না, বিপদে পড়ে বা আর কোনো উপায় তারা না পেয়ে সেই কলিঙ্গবাসীরা, সেই প্রজারা, তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে দৌড় দিল বা সেখান থেকে ছুটে চলে গেল। বেঁচে যে ঘর বাড়ি যাচ্ছে যাক, কিন্তু নিজেদের প্রাণ তো বাঁচাতে হবে। তো সেজন্যই, এবং আর কোনো রাস্তা নেই, যে এত জোরে ঝড় হচ্ছে হুড় হুড় দূর দূর করে, এবং এত জোরে মেঘ ডাকছে, এত ঘন ঘন বিদ্যুৎ পড়ছে। হুম আহ, তো এখানে থাকলে তারা বাঁচতে পারবে না। ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে যায় যাক, এবং ঘর বাড়ি যখন ভেঙে চুরমার হয়ে যাবে তখন তাদের নিজেদেরও তো থাকাটা বিপজ্জনক, তাই না? তো সেজন্য সেখান থেকে পালিয়ে অন্য কোথাও আশ্রয় নিয়ে তারা বাঁচতে চাইছে। তাই জন্য, এবং আর কোনো উপায়ও নেই তাদের, সেজন্য তারা বিপাকে পড়ে তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে তারা অন্য কোথাও চলে গেল। হুম তারপর তারপর দেখো, ধূলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তড়াক্কা বাজ। পরিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। দেখো আগে এটুকু পড়া যাক। তো কি হচ্ছে না, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ। ধুলে মানে কি, ধুল, ধুল মানে ধুলো। হুম, আচ্ছাদিত অর্থাৎ আহ সেটা দিয়ে ঢেকে গেছে, অর্থাৎ ধুলোই ঢেকে গেছে। হুম যে ছিল হরিৎ। হরিৎ মানে কি, যে সবুজ বর্ণের কোনো গাছ, যে আগে সবুজ ছিল সেরকম। অর্থাৎ কি দাঁড়াচ্ছে তাহলে, মানে যে যে ঝড় হচ্ছে, আগের প্যারাতে আমরা দেখলাম বা পরিচ্ছেদে যে প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে, প্রবল বেগে ঝড় হচ্ছে। তো সেই ঝড়ে যা ধুলো ছিল, রাস্তার যা ধুলো ছিল, সেই ধুলো, যা আগের যে সবুজ রঙের যে গাছ ছিল, সেই ধুলো সমস্ত গাছকে ঢেকে দিয়েছে, একেবারে ধুলোয় আচ্ছাদিত করে দিয়েছে। হুম মানে ঝড়ের ধুলো। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকে। উল্টিয়া পড়ে শস্য, শস্য মানে কি, যে আহ দানা জাতীয় বা বীজ জাতীয় যে খাদ্যগুলো, যেগুলো মানুষ খেয়ে বেঁচে থাকে, যেমন ধান, হ্যাঁ, গম, যব, এগুলো কি শস্য জাতীয়। এবং সেই ধান থেকে কি হয়, চাল হয়, এবং সেই চাল থেকে ভাত হয়, সেই ভাত আমরা খেয়ে বাঁচি। বা গম, গম কি হয়, গম থেকে, গমও তো একটা শস্য, এবং সেখান গম থেকে, সেই গমটাকে শুকিয়ে সেটাকে আটা করে, সেই গমের আটা থেকে মানুষ রুটিও খেয়ে থাকে, তাই না? তো সেই রকম, তো সেই কলিঙ্গ দেশে আহ, যে সমস্ত শস্য চাষ হয়েছিল,
সেই সমস্ত শস্য উল্টে পড়ে গেল ঝড়ের প্রকোপে। হুম যে এত প্রচন্ড বেগে ঝড় হচ্ছে, সেই ঝড়ের দাপটে, ঝড়ের গতিবেগে এতটাই, ঝড়ের গতিবেগ প্রবল, তার ফলে যা শস্য ছিল, চাষ করা ছিল মাঠে, সেগুলোও উল্টে পড়ে গেছে। যার ফলে সেই কলিঙ্গ দেশের বা কলিঙ্গবাসীরা, সেই প্রজারা ভয়ে চমকে উঠেছে দেখে যে শস্য এরকম উল্টে পড়ে গেছে, তাহলে কি হবে, আমরা কি খেয়ে বাঁচবো? শস্য তো সব নষ্ট হয়ে যাচ্ছে। সেই ভয়ে, সেই আতঙ্কে তারা চমকে উঠছে। সেটাই বলছে। তারপর, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। যে সেই যে আগের পরিচ্ছেদে আমরা দেখেছি বা আগের পংক্তিতে দেখেছি যে চার রকমের মেঘ মিলে বা চার রকমের মেঘে প্রবল ধারায় বা মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই তো? তো সেই চারি মেঘের কথাই বলা হচ্ছে, অর্থাৎ সেই চার রকম মেঘের কথা বলা হচ্ছে, যে চার রকমের মেঘে যে বৃষ্টি হচ্ছে, যেন অষ্ট গজরাজ, অর্থাৎ অষ্ট মানে কি, আট, সংখ্যা আট। গজরাজ, গজ মানে কি, হাতি। তো মনে হচ্ছে যেন আটটা হাতি একসাথে জল বর্ষণ করছে, একসাথে জল ছুটছে, সেই রকম এতটাই সেই জলেরও বেগ, হ্যাঁ, যে এত প্রবল জোরে বৃষ্টি হচ্ছে, মুষলধারে একেবারে। হুম আহ তো সেই কথাই বলছে যে সেই চার রকমের মেঘ থেকে এমন বৃষ্টি হচ্ছে, এমন ধারায় আহ জল বর্ষণ হচ্ছে, যেন মনে হবে একটা হাতি একসাথে জল ছুটছে। হুম, তারপর, সঘনে চিকুর পরে ব্যঙ্গ তরকা বাজ। সঘনে চিকুর, অর্থাৎ চুলের মতো এমন ঘন ঘন বিদ্যুৎ পড়ছে, এবং চুলের মতো বিদ্যুৎ ঠিকরে ঠিকরে পড়ছে এরকম। এবং সেটা কিরকম, কার সাথে তুলনা করছে না, ব্যঙ্গ তরকাবাজ। ব্যঙ্গ মানে কি, ব্যাঙ, ব্যাঙকে ব্যঙ্গ বলা হচ্ছে। তো ব্যাঙ যেমন লাফিয়ে লাফিয়ে চলে তরাক তরাক করে, তেমনি এখানে সেই চুলের মতো ঘন বিদ্যুৎ পড়ছে, তেমন ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে যেন, যে গোটা আকাশ জুড়ে যেন বিদ্যুৎ খেলা করে বেড়াচ্ছে, ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে চলে বেড়াচ্ছে, খেলা করে বেড়াচ্ছে। যে এত ঘন বিদ্যুৎ পড়ছে, একদম সঘনে চিকুর, একদম ঘন ঘন চুলের মতো ঘন ঘন বিদ্যুৎ পড়ছে, এবং সেটাও যেন এক জায়গায় নয়, ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক এদিক ওদিক করে লাফিয়ে লাফিয়ে তড়াক তড়াক করে বাজ পড়ছে বা বিদ্যুৎ পড়ছে। এখানে বাজ মানেও কিন্তু বিদ্যুৎকেই বোঝাচ্ছে। হ্যাঁ, আহ, শুনে থাকবে তোমরা বাড়িতে বড়দের মুখে, কেউ কেউ বিদ্যুৎ পড়লে সেটাকে বাজ পড়া বলে থাকে, যে বাজ পড়ছে জোরে জোরে। হ্যাঁ, তো সেই শব্দটাই এখানে কবি ব্যবহার করেছেন। তারপর দেখো, কড়িকর সমান বরিশে জলধারা। কড়িকর যে হাতির সুর, সমান বরিশে জলধারা। কি হচ্ছে জলধারা, অর্থাৎ জলের যে ধারা, জল এতটাই গতিবেগে পড়ছে যে মনে হবে যেন হাতি সুরে করে জল ছেটাচ্ছে। দেখো এখানে তোমাদেরকে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে যে হাতি সুরে করে কিভাবে জল ছেটায় বা সুরে করে নিয়ে জল যেভাবে ছোঁড়ে। হ্যাঁ, তো আলোচ্য কবিতাটিতে কবি সেরকম হাতির সুরের মাধ্যমে যে জল ছেটানোর মধ্যে দিয়ে এখানে আহ বৃষ্টিটাকে বুঝিয়েছেন, অর্থাৎ একটা উপমা দিয়েছেন, যে হাতি সুরে করে যেভাবে জল বর্ষণ করে, সুরে করে নিয়ে যেভাবে জল ছোড়ে, যেমনটা গতিবেগ হয় তার, যে তোমরা আহ দেখেছো কিনা জানি না, যে হয়তো দেখেও থাকবে, হাতি সুরে করে যে জল ছোঁড়ে বা জল দেয়, তো সেটার অনেকটা জোরে জোরে দেয়, অর্থাৎ গতিবেগটা ভালোই থাকে। হ্যাঁ, তো এখানে কবি সেই হাতি সুরে করে জল দেওয়ার যে গতিবেগ, সেই গতিবেগের সঙ্গে সেই বৃষ্টির জলধারার সেই গতিবেগকে তিনি তুলনা করেছেন। হুম তো আর কি হচ্ছে দেখো, যে হাতি সুরে করে যেমন জল ছেটায়, তেমন ধারায় বরিশে জলধারা, অর্থাৎ বৃষ্টির গতিবেগটাও সেই রকম ভাবে
বর্ষণ করছে। তারপর জলে মহি একাকার পথ হইল হারা। জলে মহি, মহি মানে কি? যে পৃথিবী। তো জলে মহি একাকার পথ হইল হারা। জলে মানে কি? কোন জলের কথা বলা হচ্ছে? যে সেই বৃষ্টির যে জল অবিশ্রান্ত ধারায় অবিরাম ভাবে যে বৃষ্টি হয়ে চলেছে। তো দেখো, আহ একরকম ভাবে এক নাগাড়ে যদি এরকম মুষলধারে যদি বৃষ্টি হয়ে থাকে তো কি হবে? চতুর্দিকে জল জমে যাবে, তাই না? যে জল পাস হওয়ার জায়গা থাকে, যে মাঠ বা খাল বিল থাকে, সেগুলো মাঠ থেকে জল গিয়ে সেই খাল বিল ভর্তি হয়, তাই তো? কিন্তু যখন প্রবল বেগে মুষলধারে একেবারে অবিরাম ধারায় বৃষ্টি হয়েই চলে, তখন কি হয়? যে খাল বিলও ভরে গিয়েও তখন জলগুলো সেখানে জমতে থাকে, তাই তো? চতুর্দিকে জল থই থই হয়ে ওঠে, তাই তো? তো এখানে তাই বলছেন যে জলে মহি একাকার পথ হইল হারা। যে সেই বৃষ্টির জলে, মহি মানে কি বললাম তাহলে? পৃথিবী। অর্থাৎ গোটা পৃথিবী যেন সেই জলে একাকার হয়ে গেছে, পথ হইল হারা। যে সেই কলিঙ্গের বা কলিঙ্গ দেশের যে সাধারণ চলার যে পথ, সেই পথও হারিয়ে গেছে সেই জলের মধ্যে। যে এত জল জমে গেছে চতুর্দিকে, যে সেই রাস্তা, মানুষের সাধারণ চলার রাস্তাও ডুবে গেছে। হুম। গোটা পৃথিবী যেন একাকার লাগছে। দেখো, আহ ছবিটা দেখে বুঝতে পারছো যে প্রবল গতিবেগে বৃষ্টি হচ্ছে বা প্রবল জোরে মুষলধারে। তো এরকম ধারায় যদি বৃষ্টি হতেই থাকে, চতুর্দিক তো ভরে যাবে, তাই না? এবং দেখো, এরকম চতুর্দিক জল থই থই ব্যাপার, যে কোনো কূল কিনারা নেই। হুম। তো ঝড়ে কি হয়, সাধারণত ঘর বাড়িও ভেঙে যায়, লোপাট হয়ে যায় একেবারে। আর এখানে তো ঝড়ের দাপট এতটাই, এত জোরে ঝড় হচ্ছে যে সেই ধুলো গাছপালাও দেখো এরকম ধুলোময় হয়ে গেছে। হ্যাঁ, এরকম সব ধুলো আচ্ছাদিত হয়ে গেছে। তো তার ফলে তারপরে যে এত বৃষ্টি এবং ঝড়, সব মিলিয়ে কি হয়? ঘরবাড়ি কি আর থাকে? নিশ্চয়ই নয়। সে গল্প ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, ধসে পড়ে যাচ্ছে। ফলে চতুর্দিক যে রাস্তা চেনার উপায়ও নেই, সে রাস্তাও জলে ডুবে গেছে। গিয়ে গোটা পৃথিবীকে একদম একাকার লাগছে, যে সব একই রকম হয়ে গেছে। চতুর্দিকে শুধু কেবল জল, কোনো রাস্তার চিহ্ন নেই বা কোনো ঘরবাড়ির চিহ্ন নেই। হুম। তো আজকে এটুকুই থাক। আবার এই পরবর্তী অংশটুকু আবার পরের ক্লাসে আলোচনা হবে, কেমন? তো আজকে আমরা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা আমাদের আজকের আলোচ্য পাঠ্য, যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি পড়ছিলাম। অর্থাৎ প্রথমে আমরা কবি সম্পর্কে জেনেছি এবং কবিতার উৎস সম্পর্কে জেনেছি এবং কবিতার কিছুটা অংশ আমরা পড়েছি, তাই তো? তো আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবং যদিও বা এই কবিতার অবশ্যই খটোমটো শব্দ এবং কঠিন কঠিন, তো তোমাদের যদিও আরো যদি কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে আমাকে অবশ্যই জানিও। হুম? তো এই কবিতার বাকি যে অংশ রয়েছে আবার পরের ক্লাসে সেটা নিয়ে আলোচনা হবে। ঠিক আছে? ভালো থেকো সবাই। ধন্যবাদ।